এই পর্বে আপনাদের সামনে রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, যিনি এখন জেলবন্দি রয়েছেন, তার বিরুদ্ধে রাজসাক্ষী হতে চান তাঁরই জামাই। প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় রাজসাক্ষী হওয়ার জন্য তিনি আবেদন করেছিলেন। এই বিচার প্রক্রিয়া চলাকালীন এই আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই, এমনটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। ব্যাংশাল কোর্টের যে ইডির স্পেশাল কোর্ট রয়েছে সেখানে তিনি আবেদন করেছিলেন। তার গোপন জবানবন্দি নেওয়া হবে, ম্যাজিস্ট্রেটের সামনে তিনি বয়ান দেবেন এবং কিভাবে চাকরি চুরি, কোথায় এই দুর্নীতির টাকা গিয়েছে সবটা কোর্টকে তিনি জানাবেন বলে ইডি সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এটাও তিনি বলছেন যে কোনো চাপের কাছে নয়, একেবারে স্বেচ্ছায় তিনি কোর্টকে যাবতীয় তথ্য জানাতে চান রাজসাক্ষী হয়ে। আমি এইখানে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে চাইব। দুটো বিষয় বিক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক হচ্ছে, কোর্ট স্পষ্ট এটা বলে জানিয়ে দিয়েছে যে রাজসাক্ষী তিনি যদি হন, আদালত তাকে যদি ক্ষমাও করে তবু তিনি নির্দোষ প্রমাণিত হবেন না। অর্থাৎ যেমন তদন্ত তার বিরুদ্ধে চলছিল সেই তদন্ত চলতে থাকবে। তাহলে প্রশ্ন আসে, তাহলে রাজসাক্ষী তিনি হলেন কেন? এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে রাজসাক্ষী হলে এই যে তদন্ত 2021 সালের পর থেকে একেবারে ইডি এবং সিবিআই চালাচ্ছে লাগাতার, 22 সালে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, বাড়তি কি সুবিধে হবে? দেখুন, রাজসাক্ষী হতে চেয়ে তিনি যদি সব সত্যি কথা বলেন, অনেক সময় তো বিচারে অনেক কিছু দেখা হয় বা অনেক দিক দেখে বিচার করা হয়। দেখবেন একসাথে হয়তো ধরুন 5 জন অপরাধী আছে, তারা একটা ক্রাইম করেছে। অনেক সময় লাস্ট যে ব্যক্তি বা যে খুব কম অপরাধ করেছে তাকে হয়তো সেই একটা অপরাধের থেকে কিছুটা রেহাই দেওয়া হলো। অনেক কিছু থাকে, কিন্তু কোর্টের যেটা মেন ফাইন্ডিং চায়, কোর্ট সত্যি জায়গাটাতে যেতে চায়। উনি যে রাজসাক্ষী দিতে চাইছেন, যদি রাজসাক্ষীতে সব সত্যি কথাটা বলেন যে কি ঘটনা ঘটেছে, কারণ এই যে এত বড় নিয়োগ দুর্নীতি হয়েছে, এই নিয়োগ দুর্নীতি কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের অব্দি সীমাবদ্ধ বলে অন্তত আমরা তো মনে করি না। এই যে পার্থ চট্টোপাধ্যায় যে একটা কমিটি তৈরি করেছিলেন, 5 মেম্বার কমিটি টু সুপারভাইজ দ্য স্কুল সার্ভিস কমিশন, এই কমিটিটাই ইলিগাল। এবং এই কমিটিটা সম্বন্ধে যখন সব ছাত্রছাত্রীরা আন্দোলন মঞ্চে, যেটা আমাদের এই মেট্রো চ্যানেলের পাশে হচ্ছিল, বিভিন্ন ছাত্রছাত্রীরা যখন আন্দোলন করছিলেন, তখন এটা অন ক্যামেরা সবাই দেখেছে যে চিফ মিনিস্টার এসে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করছে যে কমিটিটা পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছে সেই কমিটিটা সব ঠিকঠাক করে দেখবে কিনা। এরকম একটা কোট আনকোট তিনি পাবলিকের সামনে বলেছিলেন এবং এরা সবাই জানে এবং অনেকে কিন্তু এই কমিটিটা সম্বন্ধে জানে। আলটিমেটলি কোর্ট দেখিয়েছে যে ওই কমিটিটা কিন্তু অ্যাবসলিউটলি ইলিগাল। কারণ ওই কমিটিটার মাধ্যমে স্ক্যান সিগনেচার অফ প্রিভিয়াস চেয়ারম্যান যারা ছিলেন তাদের করে বিভিন্ন লোককে বেআইনিভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল। এইটা ধরেই কিন্তু এসএসসি মামলাটা শুরু হয়। তারপরে তো ওএমআর স্ট্রিট ব্ল্যাঙ্ক ওএমআরে চাকরি হয়েছে, প্যানেলের বাইরে চাকরি হয়েছে, বহু জিনিস আমরা দীর্ঘদিন ধরে দেখে উঠে এসেছি। আলটিমেটলি মামলা এখন সুপ্রিম কোর্টে হিয়ারিং কনক্লুড হয়ে গেছে, অর্ডার রিজার্ভ হয়ে গেছে। আমরা জানি না আগামী দিনে এদের কি হবে। বিক্রম, পার্থ চট্টোপাধ্যায় তো কোর্টে টাইম অ্যান্ড এগেন এইটা বলেছেন যে তিনি মন্ত্রী ছিলেন কিন্তু নিয়োগকর্তা ছিলেন না, নিয়োগকর্তা ছিল কমিশন। দেখুন, কমিশন নিয়োগকর্তা ছিলেন ঠিক কথা, কিন্তু কমিশনের উপরে একটা সুপারভাইজারি বডি তৈরি হয়েছিল, যে বডিটা ইলিগাল, যারা কিনা স্কুল সার্ভিস কমিশনকে ডিরেকশন দেবে। আমি এই কথাটাই বললাম, সেই সুপারভাইজারি বডিটাই অ্যাবসলিউটলি ইলিগাল বডি যেটা তৈরি হয়েছিল, যেটা সম্বন্ধে মুখ্যমন্ত্রী এসে পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেছিলেন যে এই সুপারভাইজারি বডিটা কিরকম কাজ করছে বা এই সুপারভাইজারি বডিটা পার্থ চট্টোপাধ্যায় তৈরি করেছে বলে তিনি এসএসসি মঞ্চে এসে এই কথাটা বলেছে, সুপারভাইজারি বডি অফ দ্য স্কুল সার্ভিস কমিশন। আমি এইটা বলছি, এটা হয়েছিল আইনে এবং এটা রঞ্জিত বাগ কমিটি যখন হয়েছিল সেটাকে ইল্লিগাল বলেছিল রঞ্জিত বাগ কমিটি, এবং যখন হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা হয় এই কমিটিটাই ইল্লিগাল বলা হয়েছিল। এবং তার পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন ইল্লিগাল নিয়োগ হয়েছে। এবং আমি এটা মনে করি, যদি সিবিআই এবং ইডি সঠিক তথ্য বার করতে পারে, যিনি রাজসাক্ষী হতে চেয়েছেন বা হচ্ছেন তিনি যদি সঠিক কথা বলেন, অনেক বড় বড় মাথা পশ্চিমবাংলার কিন্তু ধরা পড়বে। আমি আবার বিক্রমের কাছে আসবো, কিন্তু যেটা একটা কথা বলছিল যে কন্ডিশনের কথা বিক্রম বলছিল যে সব তথ্য যদি সামনে আনেন কল্যাণময় ভট্টাচার্য, তাহলে অনেক বড় বড় মাথা কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে আসবে। ফলে কি বলবেন ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেবার সময় কল্যাণময় ভট্টাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এই খবরটা সামনে আসা মাত্র রাজনৈতিক মহলে, বঙ্গ রাজনৈতিক মহলে রীতিমতন আলোড়ন তৈরি হয়ে গিয়েছে। বিরোধী দলনেতা কি বলছেন দেখুন। ওয়াইড সিদ্ধান্ত, অনেককে দিয়ে তো করিয়েছে, হয়তো ভাগ অল্প স্বল্প পেয়ে থাকতে পারে, কিন্তু অনেককে দিয়ে করিয়েছে।
আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো যে সব তথ্য যদি সামনে আনেন কল্যাণময় ভট্টাচার্য তাহলে কিন্তু উদ্বেগের কারণ রয়েছে, আরো বড় মাথা জালে পড়তে পারে। শুনলো যে এক্ষুনি বললেন না যে বিরোধী দলনেতা যে তারিখ দিতে তার নাম মাহির আর কি, প্রচুর তারিখ দেন, প্রচুর ডেট দেন, নতুন নতুন চমক দেন, গিমিক দেন, তার নিজের নামও তো সিবিআই এফআইআর আছে, তো তিনি আবার কি বলবেন? আর দ্বিতীয় কথা, না চমক তো নিজে কল্যাণময় ভট্টাচার্য দিয়েছে। আমি তো বলছি আমাকে একটা কথা বলতে দাও, সারদা থেকে নারদা থেকে এই যে দীর্ঘমেয়াদী দীর্ঘসূত্র ধরে চলছে, আজ অব্দি তার ট্রায়াল শুরু করা গেল না, আজ অব্দি দাঁড়িয়ে একজন কাউকেও দোষী প্রমাণিত করা গেল না, আজ অব্দি দাঁড়িয়ে এই যে দীর্ঘমেয়াদী তদন্ত বিলম্বিত নয়, আজকে অব্দি প্রমাণ করা গেল না যে একজনও দোষী। তাহলে কিসের ভিত্তিতে বারবার বিচারপতিরা বলেছেন যে মানে দুর্নীতিটা এমন ভাবে করা হয়েছে, এমন ভাবে তার মানে শুনবো যে সিবিআই কে বারবার ভৎসনা করছে বিচারপতিরা, বারবার ইডিকে ভৎসনা করছে, বারবার জামিন পাচ্ছেন, যাদের বারবার তারা জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে কন্টেন্ট নেই, তার মানে তদন্তে কোনো কন্টেন্ট নেই। তুমি আজকে কমিশন বলো, যে কোনো কিছু বলো, যারা সুপ্রিম কোর্ট যাদের জামিন দিচ্ছে বা সর্বোচ্চ আদালত যাদের রায় দিচ্ছে কিসের ভিত্তিতে? এমনি চোখ বুঝে? নিশ্চয়ই কিছু তদন্তে এগিয়ে আসছে না, বা তার সারবত্তা কিছু নেই বলে আজকে হচ্ছে। সুতরাং বারবার এই গিমিক দেওয়া, এই স্বপন কুমারের রহস্য রোমাঞ্চ কদিন চলতে পারে? আজকে তুমি রাজসাক্ষী বলো যেখানে দিচ্ছি না, আমি বলছি আপনার প্রশ্নের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, কিন্তু আমি এইখানে একবার তরুণ জ্যোতির কাছে আসবো যে মূল প্রশ্নটা তাহলে বাড়তি কোনো কন্টেন্ট কি তাহলে কল্যাণময় ভট্টাচার্য যোগ করতে পারেন তদন্তে, যেটা তদন্তের গতিকে বাড়াবে? এবং সত্যি মানে একেবারে বড় মাথার কথা তো কোর্টের একাধিক বিচারপতি বারবার বলেছেন, সেই অবধি পৌঁছবে কোনো রাহুল দা বলতে কোনো অসুবিধা নেই, যে মাথা আছে ধরুক তাকে। আমার প্রশ্নের উত্তর দেখি তার কত লিগালি কয়েকটা জিনিস বলা উচিত। ফার্স্টিং সারদা নিয়ে কথা হচ্ছিল, ফ্যাক্ট তো সারদা তদন্ত এখনো বন্ধ করবে, সামনে আসুন না কেন, অনেক কটা চ্যাপ্টার মাঝখানে এসছে, এখন অনেকগুলো তথ্য আসেনি বারবার সুপ্রিম কোর্টে যাওয়ার পরেও। কিন্তু এখানে বিজেপি তো সিনে অনেক পরে আসছে বস, কারণ কেন পরে আসছে? যখন সারদা ইস্যু চলছিল তখন কেন্দ্রে তো বাম এবং কংগ্রেসের জোট সরকার, সবে কংগ্রেসের সাথে মানে মধুর সম্পর্ক রাজ্যের তৃণমূলের ছাড়া গেছে, ওই তারপরও কেন ব্যবস্থা হলো না কেন বলতো? উত্তর বাম তার কংগ্রেস প্রতিনিধিকে জিজ্ঞেস করি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে একটা মজার কথা, যেন পুরোনো শ্বশুরের কামাই নিয়ে গেল জামাই, মানে লাইটার নোট। এই ভদ্রলোক কল্যাণময় ভট্টাচার্য তিনি কি করতেন? তার এত প্রতিপত্তির উৎস কি? তার সম্পত্তি কি? শ্বশুর অ্যান্ড্রিউলকে বেঁচে দিয়েছে আমরা জানতাম, অন্যান্য কোম্পানি হিস্ট্রিগুলো জানতাম, এর এত আসলো থেকে পুরো বিষয়গুলো উনি বুঝতে পারছেন যে উনি আসতে ফাঁসছেন। উনি রাজসাক্ষী হতে চেয়েছেন, কোর্ট বলেছে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হবে না, সামনে আসুক, ততগুলো সামনে পরিষ্কার আসুক, কারণ কত তথ্য অলরেডি সামনে এসছে। ওই কাকু কুন্তল ওই নেক্সাসের লাস্ট যে চার্জশিটটা ফাইল রয়েছে তোমরা দেখো, অনেক কিছু সামনে এসছে সেখান থেকে। থার্ড একটা কথা আমি এখানে শুধু একটু সাপ্লিমেন্ট করতে যাব, দুটো বিষয়। এক হচ্ছে তদন্তের ক্ষেত্রে যদি সত্যি তদন্ত তার নিজস্ব গতিতে চলে, বারে বারে কোর্টে কেন ইডি কখনো সিবিআইকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, এক। দ্বিতীয়ত তরুণ জ্যোতি বলছিল এখানে বিজেপির কি করার আছে, সত্যি তো বিজেপির কিছু করার থাকার নয়। তাহলে সঙ্গত কারণে এই প্রশ্নটা ওঠে, যখন সিবিআই এক বিজেপি বিধায়কের বাড়িতে রেডে গেছিল, সুকান্ত মজুমদার কেন বলেছিলেন যে ফোন করলে সেই রেডকে আমি বন্ধ করতে পারতাম? আমি জানি না এর পেছনে সত্যি কিছু আছে কিনা, কিন্তু একাধিক মন্তব্য বিজেপির জনপ্রতিনিধিদের করা থেকে কমপ্লিট করো না। পার্থবাবুর কথাগুলো আসলে চিঠি, পার্থবাবু দুর্নীতি করছে, চিঠি লেখা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেই চিঠি গেল পার্থবাবুর বাড়িতে। সুপার মানে অ্যাডভাইজারি কমিটির কথা বিক্রম অলরেডি বললো, বাক কমিটির রিপোর্ট অলরেডি সামনে আছে, পুরো যে লার্জার স্কেল নেক্সাস এর সামনে, সুপার নিউমারি পোস্টের মমতা বন্দ্যোপাধ্যায়ের রোল সামনে, পুরো ব্যাপার দেখা যাচ্ছে। এগুলো বলছো তুমি, পুরো দায়িত্ব সিবিআই এবং পার্টি অফিস থেকে যে বড় ছবি দেখানো হয়েছিল তার রোলটা কোথায়? কমপ্লিট তাকে তো মালাপুরে বিরোধী দল বানিয়ে দিয়েছে তরুণ, যদিও এর সাথে রিলেটেড নয়, আগের পার্টি রিলেটেড, উত্তর না দিলে খারাপ হবে। মহানন্দী বলছিলেন না যে রামনবমী এখানকার সংস্কৃতি নন, এখানকার সংস্কৃতি রামনবমী না, হযরত মুহাম্মদ জন্মেছিলেন হচ্ছে এই আমাদের বরাহনগরে, যিশু খ্রিস্ট জন্মেছিলেন পার্ক স্ট্রিটে, এরা এখানকার সংস্কৃতি। অস্ত্র নিয়ে মহড়ার মিছিল এখানকার সংস্কৃতি, রামনবমী নয়। কোন সংস্কৃতি বলে যে আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করতে হবে? তোমরা বলে দেখিয়েছো। প্রশ্নটা হচ্ছে যে দুর্নীতি কোন রাজ্যের সংস্কৃতি নয়, কিন্তু সেই দুর্নীতি যেভাবে হচ্ছে, লাগাতার হয়ে চলেছে দুর্নীতি একটা পার্ট, এবং দুর্নীতির একেবারে ভেতরে ঢুকে সেই দুর্নীতিকে আনার্ট করার জন্য সত্যি সদিচ্ছা কতটা রয়েছে, একাধিক তদন্তের অগ্রগতি, সেই প্রশ্নকে কিন্তু সামনে এনে দাঁড় করিয়েছে। এইবারে আপনাদের সামনে রাখবো যে অ্যাপ্রুভার হওয়া অর্থাৎ রাজসাক্ষী হওয়া নিয়ে বিরোধী দলনেতার বক্তব্য আপনারা শুনলেন। এইবারে দেখুন শাসক দলের কি মন্তব্য, সৌগত রায় কি বলছেন দেখুন।
এখন পার্থবাবুর পারিবারিক ব্যাপারে আমরা কি হস্তক্ষেপ করব? ইডির মামলাটা আসলে আসুক, তখন এইসব নিয়ে ভাবা যাবে। ইডির মামলা তো এখনো আসেনি। মাঝে মাঝে পার্থবাবু করছেন, জামিনের জন্য আবেদন করছেন, সেই স্টেজে ইডির মামলা আসেইনি। এটা তো ইডির ব্যর্থতা। এখন যে কেউ রাজসাক্ষী হতে পারে, তাই নিয়ে খুব ভাবার আছে বলে আমার মনে হয় না। কৌস্তব চট্টোপাধ্যায়, আমি বলবো যে পার্থবাবুর জামাই মেয়ে এই টাকার ভাগ পেয়েছে। পার্থবাবুর স্ত্রী, তার নামে পিংলায় ইন্টারন্যাশনাল স্কুল হচ্ছে। এসব দুর্নীতির টাকায় স্কুল আছে, স্কুল আছে, সেই ছবিও দেখাবো। আমি বলছি যে পার্থবাবুর জামাই কি বলবেন, তো পরিষ্কার বাংলার মানুষ জানে যে পার্থর জামাই, পার্থ বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল। আমি বলছি এগুলো ইম্যাটেরিয়াল, সুব্রা, এগুলো ইম্যাটেরিয়াল। পার্থর জামাই, পার্থ এরা চুনোপুটি, আসল চোর, হাওয়াই চটি। এই টাকা রাত্রিবেলা মুখ্যমন্ত্রীকে ফোন করেছিলেন তিনবার। পার্থ চ্যাটার্জি যখন ধরা পড়ে 3বার ফোন করেছিলেন। আপনি শোনেন দাদা, আপনি তো অর্পিতাও পাননি, টাকাও পাননি। থামুন না, আপনি অফিসিয়াল থামুন। আমি বলিনি আজকে কেন ইন্টারাপ্ট করছি? আমি বলছি যে এই টাকা রাখা ছিল মমতা ব্যানার্জির পরিকল্পনায়, ভাইপোর পরিকল্পনায়। এই টাকা রাখা ছিল অর্পিতার বাড়ির খাটের তলায়, এই টাকা রাখা ছিল। এবং এই টাকার ভাগ এই ঘটনার সাথে সম্পূর্ণভাবে তৃণমূলের হচ্ছে যুক্ত। না না, প্রশ্ন হচ্ছে কৌস্তব, তুমি এখানে গলা ফাটালে তো আমি বলছি যারা প্রতারিত হয়েছে তারা কোনো সুবিচার পাবেন না। সেটা তো প্রমাণ করতে হবে কত টাকা ভাগ দিয়েছে। দায়িত্বটা তো সিবিআই কে দিয়েছে। অভিজিৎ বাবু কি বলেছিলেন? কিন্তু এখন বিজেপির এমপি হয়েছেন, উনি সিবিআই অফিসারদের বলছেন আপনারা করছেন না কাজ, জনৈক বলে ছেড়ে দেওয়া হচ্ছে। ভানুয়াটুতে কি যে বসে আছে ভাইপোর বন্ধু যে বসে আছে কয়লা কেলেঙ্কারিতে, কি ব্যবস্থা হচ্ছে? একের পর সব ক্ষেত্রে তোমরা মানে সিবিআই ডেজিগনেশন উল্লেখ করছে, একটা বিশেষ ক্ষেত্রে কোন ডেজিগনেশন উল্লেখ করছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় রকেট সায়েন্স নাকি? বুঝতে কি রকেট সায়েন্স বলতে হবে? এখানে বাড়ি কোথায়? বুঝতে কি রকেট সায়েন্স লাগবে? কতলা বাড়ি জানি না, বাউন্সার প্রপার্টি যখন গাড়ি আছে জানি না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসছে জানি না, তখন আলাদা করে বুঝতে হবে কত বাঁচাবে। আমার বক্তব্য স্পষ্ট। তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তুমি একেবারে যেটা তুমি চার্জশিট উল্লেখ করছো সেখানে দিচ্ছ, কিন্তু কোথাও আমি বলছি এই রাজ্যে একাধিক অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন। সেই অভিষেক, কংগ্রেসেরই তো একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি সাংসদ? তিনি কি কোনো জনপ্রতিনিধি? তার পরিচয় কি? তার ব্যক্তিগত পরিচয়, তার রাজনৈতিক পরিচয় একাধিক। তুমি সুজয় কৃষ্ণ ভদ্রর ক্ষেত্রে উল্লেখ করছো, তুমি কুন্তলের ক্ষেত্রে উল্লেখ করছো, কিন্তু কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তকারী সংস্থার প্রশ্নের অবকাশ একেবারে মহানদী, প্রশ্নের অবকাশ সিবিআই বা ইডি তদন্ত করছে এবং তদন্তের ক্ষেত্রে যে চার্জশিটগুলো দিচ্ছে একাধিক জায়গায় লুপসগুলো থাকছে বলেই তো এই প্রশ্নগুলো সামনে আসছে। এখন সেটা ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত, নাকি এর পেছনে তদন্তের কোনো বৃহত্তর স্বার্থ জড়িয়ে রয়েছে, সেটা আমরা জানি না। তদন্ত নিয়ে বেশি কথা আমরা এখানে আলোচনা না করাই ভালো, বিচারাধীন ব্যাপার। কিন্তু যে সর্বনাশটা হয়েছে আমাদের সমাজে সেটা বুঝতে হবে। পারসেপশন তৈরি হয়েছে, নাম্বার 1, রাজনীতিকে ব্যবহার করে অর্থ রোজগার করা যায়, ফার্স্ট পারসেপশন। সেকেন্ড পারসেপশন হচ্ছে যে দুর্নীতি করেছেন কয়েকজন নেতা মন্ত্রী, কিন্তু সমাজে একটা জাল বিস্তার করে দেওয়া হয়েছে দুর্নীতির। সেখানে যারা চায় না তারাও বাধ্য হয়েছে দুর্নীতির এই শিকার হতে। বহু মানুষ, বহু বাঙালি, মধ্যবিত্ত বাঙালি, তারা এই স্কুল শিক্ষা, কলেজের শিক্ষক হতে চাওয়া এগুলো চায়। শিক্ষাটাকে বাঙালিরা গুরুত্ব দেয় এবং তার ফলে হয়েছে কি এই যে সমস্ত নিয়োগ বন্ধ, এর যে কতখানি সুদূর প্রসারী প্রভাব তার ফল আমরা বুঝতে পাচ্ছি। গ্র্যাজুয়েশন করতে স্টুডেন্টরা ইন্টারেস্টেড হয় না আজকাল। তারা বলে আমরা করে কি করব, কোনো চাকরি নেই। স্কুলে চাকরিটা যারা মধ্য মেধার বা একটু লেখাপড়ায় অতটা ভালো না, তারা তাদের টার্গেট থাকে যে আমি স্কুলে মাস্টারমশাই হব, দিদিমণি হব। কারণে যদি 26,000 চাকরি বাতিল হয়ে যায়, শেষমেশ যে বিরাট বড় শূন্যতা তৈরি হয়ে যাবে, কতগুলো প্রজন্ম তার জন্য সাফার করবে ভাবতে পারেন একবার। নিটকে
কেলেঙ্কারি বলবে? এটা মুখ্যমন্ত্রীর জন্য। সবকিছু নেট কেলেঙ্কারি বলুন তো, ধর্মেন্দ্র প্রধান কি উত্তর দিলেন? নেট কেলেঙ্কারি কোথায় সেই মুশকিলের দায়বদ্ধতা? নেট কেলেঙ্কারিটা একটা এটা বলে কোথায় গায়ে লাগছে? ব্যর্থতা। কোথায় গায়ে লাগছে? সিপিএমের গায়ে লাগছে? না লাগছে না, বামরা ভাই লাগছে না। তোমরা বিজেপিকে নিয়ে আসছিলে বাংলায়, বাংলায় তোমরা আমি বিজেপিকে নিয়ে বললাম আসছিলে। ধর্মেন্দ্র প্রধান তোমার গায়ে লেগে গেল। রাহুল দা কেলেঙ্কারি কেলেঙ্কারি বললে গায়ে লেগে যায়, ব্যাপারটা এগুলো প্রশাসনিক ওয়ান বাই ওয়ান। আমি এখানে আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে এইখানে আসবো। আমি খুব গুরুত্বপূর্ণ বিক্রম, যে কোন সময়ে রাজসাক্ষী হওয়ার জন্য আবেদন করছেন। ঠিক যে সময় এই শিক্ষা দুর্নীতিতে যাদের যাদের গ্রেফতার করেছিল কেন্দ্রীয় এজেন্সি, প্রভাবশালীও যারা রয়েছেন, তাদের কিন্তু একাধিক তারা জামিনে মুক্ত হয়ে গেছেন। এমনকি পার্থ চট্টোপাধ্যায় তিনি এই সিবিআই মামলায় জামিন চেয়ে সুপ্রিম কোর্টে পর্যন্ত মুভ করেছেন। সেই রকম একটা পরিস্থিতিতে কল্যাণময় ভট্টাচার্য তিনি রাজসাক্ষী হওয়ার আবেদন করছেন। টাইমিংটা কতটা গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, আমি এই নিয়ে একবার বিক্রমের কাছে আসবো। কিন্তু এই যে রাজসাক্ষী হওয়া বা অ্যাপ্রুভার হওয়া, বিভিন্ন রাজনৈতিক, আমি শুরুতেই বলছিলাম যে আলোড়ন তৈরি হয়েছে বঙ্গ রাজনীতিতে। এবার কংগ্রেসের প্রতিক্রিয়া কি বলছেন অধীর রঞ্জন চৌধুরী, দেখুন। জামাইয়ের মনে হয়েছে যে শ্বশুর মশাই বেশি বেশি অন্যায় করেছে, তাই হয়তো সাক্ষী দিচ্ছে। বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক, আমরা চাই, কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এ সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় সেও কিন্তু একটা মানে যদি হুইল হয়, সে হুইলের একটা স্পোক। হুইলটা হচ্ছে দুর্নীতির হুইল, দুর্নীতির চক্র। সে দুর্নীতির চক্রের এক একটা করে স্পোক, অর্থাৎ বাংলা জুড়ে এই দুর্নীতি মুক্ত কবে হবে তার জন্য বাংলার মানুষ অপেক্ষায় থাকবে। আমি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। বিক্রম, টাইমিংটা কোথাও খুব ইম্পর্টেন্ট মনে হচ্ছে। কোন সময় অ্যাপ্রুভাল হতে চাইছেন কল্যাণময় ভট্টাচার্য? হ্যাঁ, এটা টাইমিংটা খুবই ক্রুশিয়াল, কারণ এতদিন ধরে যদি ওনার কাছে তথ্য থাকতো তিনি তো আরো আগে অ্যাপ্রুভাল হওয়ার জন্য আবেদন করতে পারতেন বা এনফোর্সমেন্ট ডিরেক্টরকে জানাতে পারতেন। এখন পার্থ চট্টোপাধ্যায়ের আমরা দেখেছি দীর্ঘদিন ধরে যা তথ্য মেটেরিয়াল প্রমাণ উঠে এসেছে, তিনি দীর্ঘদিন বেল পাচ্ছেন না। ডিস্ট্রিক্ট কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, এর আগে এখন সুপ্রিম কোর্টেও গেছেন, বহুবার বেলের জন্য আবেদন করেছেন, বেলটা পাচ্ছেন না। এখন তিনি এটাও স্ট্র্যাটেজিক্যালি মনে করতে পারেন, আমি জানি না তারা কি স্ট্র্যাটেজিতে চলছেন, তিনি হয়তো এটা মনে করতে পারেন অ্যাপ্রুভাল হওয়ার জন্য আমরা আবেদন করি, ওনাদের কাছে কিছু তথ্য থাকলে সেটা আমরা কোর্টের কাছে দেবো, যাতে কিনা ওনার লিগাল স্ট্র্যাটেজি অনুযায়ী উনি এটাও ভাবতে পারেন যাতে করে যদি কিছু সুবিধা পাওয়া যায় বেলে মানে ওনার অ্যাপ্লিকেশন ফর বেলে সেটা থাকতে পারে, বা তিনি হয়তো কোনো বড় কোনো তথ্য নিয়ে আসছেন, আলটিমেটলি দেখছেন যে কিছুই উনি বার করতে পারছেন না। এই কেসে দেখুন যা মেটেরিয়াল আছে, যা তথ্য আছে, আমি এটা বারবার বলছি, সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যদি সঠিকভাবে তদন্ত করে তাহলে অনেকেই এখানে কনভিকশন হবে। আমরা শুধু দেখুন কেউ বেল পেয়ে বেরিয়ে যাচ্ছে সেটা নিয়ে আমরা ভাবছি না, বা বেল তো দেখুন একটা টাইমের পরে পাবে, তরুণ জ্যোতিও আইনজীবী আছে, যে কোনো মামলাতে কিছুদিন পর বেল পেয়ে যায়, কিন্তু মেটেরিয়াল যা আছে যদি সঠিকভাবে এগোয় অনেকেই কিন্তু এখানে কনভিকশন হবে, যেগুলো আমরা অন্যান্য রাজ্যে দেখেছি, আমরা বিহারে দেখেছি, আমরা হিমাচলে দেখেছি, বিভিন্ন রাজ্যে দেখেছি। আইনের পরিভাষা তোমরা বলেই থাকো যে বেল ইজ দ্য রুল অ্যান্ড জেল ইজ দ্য এক্সেপশন। আমি এইখানে নিঃসন্দেহে এখন দেখুন প্রশ্নটা হচ্ছে যে ইডি এবং সিবিআই তদন্ত করছে, কিন্তু তদন্ত বারবার সেই কানাগলির মধ্যে হারিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে কল্যাণময় ভট্টাচার্য তিনি যখন বয়ান দেবেন সত্যি কি কোনো বোমা ফাটাবেন? তদন্তে সত্যি কি একটা বিরাট তৎপরতা, বিরাট গতি আনবে কল্যাণময় ভট্টাচার্যের এই বয়ান? নিঃসন্দেহে তা নিয়ে বিরাট কৌতূহল এবং গুরুত্ব রয়েছে। দেখুন বড় প্রশ্ন হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া কোথাও তার বিড়ম্বনা বাড়ালো কিনা এবং তদন্তে সেটা বাড়তি কোনো গতি আনবে কিনা। আমি শুরুতে আপনাদের বলছিলাম এই নিয়ে কিন্তু রাজনীতিতে একেবারে আলোড়ন পড়ে গিয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা তারা মতামত দিচ্ছেন। আমি এইখানে দেখাতে চাইবো রাজ্য বিজেপির মুখপাত্র এবং বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন, দেখুন। আমি নিঃসন্দেহে উল্লেখযোগ্য যখন তার বয়ান নেওয়া হবে, অর্থাৎ যখন কল্যাণময় ভট্টাচার্যের বয়ান নেওয়া হবে, একেবারে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণময় ভট্টাচার্য বয়ান দেবেন। তিনি কি বলছেন, তার বক্তব্যের মধ্যে বাড়তি কোনো উপাদান কি থাকবে যেটা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে? নিঃসন্দেহে সেদিকে নজর থাকবে। কিন্তু শ্রমিক ভট্টাচার্য কি বলছেন দেখুন। এখন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যদি পার্থ চট্টোপাধ্যায়ের পরিবারের লোকই রাজসাক্ষী হয়, তার মানে ও নিজে বাঁচতে চাইছে। আনন্দ ফুর্তি যখন হয়েছিল, যখন স্রোত ঢুকছিল,
তখন সবাই এক ছিলেন, তখন এটা মনে করলে ভালো হতো। তো রাজসাক্ষী হলে তদন্তকারী অফিসারদের সুবিধা হবে, আদালত বিষয়টি দেখছে, কিন্তু ফুর্তিটা সব একসঙ্গে করেছে। এখন সবাই পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়ি বন্দুক রেখে দিচ্ছে। একটা খুব ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে বলি, এই কল্যাণময় ভট্টাচার্য তার নামটা কিভাবে তদন্তের ক্ষেত্রে উঠে এসেছিল। ইডি যে চার্জশিট জমা দিয়েছিল সেখানে পিংলায় যে বিসিএম ইন্টারন্যাশনাল অর্থাৎ বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল সেইটার প্রসঙ্গ উল্লেখ করা ছিল এবং সেখানে ইডি দাবি করেছিল চার্জশিটে যে এই স্কুল তৈরির জন্য নগদে 15 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় ভট্টাচার্যকে দিয়েছিলেন, একেবারে ক্যাশ। এই হচ্ছে সেই স্কুলের ছবি। এখন এই টাকাটা এসেছিল কোত্থেকে, এই সমস্ত যাবতীয় তথ্য কি তার মানে কল্যাণময় ভট্টাচার্য দেবেন? 15 কোটি টাকাটা গুরুত্বপূর্ণ, তার কারণ এই যে কাকুর সঙ্গে অডিওর কথোপকথনের যে বিস্তারিত বিবরণ চার্জশিটে উল্লেখ করেছে সিবিআই, সেখানেও কিন্তু একটা 15 কোটির উল্লেখ রয়েছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন বলে তাদের অডিও কথোপকথনে সিবিআই দাবি করেছে। এখন গোটা বিষয়টাতে মধ্যে সেই সোর্স অফ মানি শেষ পর্যন্ত সিবিআই বা ইডি উদ্ধার করতে পারবে কিনা সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিকে যাবে তো তরুণজ্যোতি তদন্ত? আরোটা জিনিস কেন খেয়াল করছো না আমি জানি না, কারণ আমি কাগজগুলো দেখছিলাম কয়েকদিন ধরে। আমি একটা 85 crore কথা বলে আসলাম। 85 crore হিসাবটা কিন্তু পাওয়া গেছে, খাতা পাওয়া গেছে। 3টে খাতা থেকে প্রাইমারি, আপার প্রাইমারি শুধু নয়, একটা মক ইন্টারভিউ ড্রিল বসিয়ে রেলওয়ে চাকরি দেওয়ার নাম করেও টাকা উঠেছিল। টাকার সোর্সগুলো সেখানে আছে, টেলিফোনিক কনভারসেশন কথা তোমরা বললে। এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায় যিনি ভট্টাচার্য, তিনি তো একদম অশিক্ষিত নন, তিনি বুঝতেই পারছেন কোন দিকে যাচ্ছে। আর ইডির কেসগুলোর প্রবলেমটা কি জানো তো, ইডি তোমার সাজা হবে সেটা একদিকে, তোমার প্রপার্টি অ্যাটাচ হবে সেটা অকশন হয়ে পাবলিক ফান্ডে চলে যাবে একদিকে, মানে যা কামাই করেছে শ্বশুরের চুরি করে সেটাও চলে যাবে। তরুণজ্যোতি, তুমি একদিকে একাধারে যেমন বিজেপির প্রতিনিধি, তেমনি তুমি একই সঙ্গে আইনজীবী। আমি বলছি এই বিষয়গুলো আদালতে কেন কেন্দ্রীয় এজেন্সি প্রমাণ করতে পারে না? এবং বারে বারে এই প্রশ্নটা ওঠে যে কোন অদৃশ্য কারণের জন্য মাঝে মধ্যে তদন্ত হিমঘরে চলে যায়। যে ইনফরমেশনগুলো দিচ্ছি সেগুলো তো আদালতের ডকুমেন্ট থেকেই দিচ্ছি, আমার মন গড়া ডকুমেন্ট থেকে নয়। তুমি ইনফরমেশন দিয়ে দেওয়ার পরেও তো জামিন পেয়ে যাচ্ছেন যাদের বিরুদ্ধে তুমি অভিযোগগুলো আনছো। আমি এইখানে আমার বাকি অতিথিদের কাছে আসবো, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমি প্রতিবেদন আকারে গোটা বিষয়টা দর্শকদের বোঝার স্বার্থে রাখবো যে কতটা গুরুত্বপূর্ণ পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের তার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়া। নিঃসন্দেহে প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা একটা গুরুত্বপূর্ণ মোড় আসতে চলেছে। দেখুন, স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শ্বশুর মশাই গ্রেফতার হওয়ার পর নাম জড়িয়েছিল তারও, নাম রয়েছে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে। এবার সেই নিয়োগ দুর্নীতি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হতে চাইলেন তার জামাই কল্যাণময় ভট্টাচার্য। অর্পিতা মুখোপাধ্যায়ের জোড়া ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার ও তারপর প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর ইডি রেডারে আসে তার প্রয়াত স্ত্রীর নামে পিংলায় তৈরি হওয়া বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, যার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য। ইডির চার্জশিটে দাবি করা হয়েছিল প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে 15 কোটি টাকা দিয়ে সেই টাকা খরচ করা হয়েছিল তার জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে। কল্যাণময় ভট্টাচার্য রাজসাক্ষী হলে কি পার্থ চট্টোপাধ্যায় আরও বিপাকে পড়বেন? তার বিরুদ্ধে গোপন তথ্য সামনে আনবেন জামাই? লেনদেন সংক্রান্ত বহু রহস্য উন্মোচিত হবে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের হাত ধরে? পার্থ চট্টোপাধ্যায় জামিন পেয়ে জেল থেকে বেরোনোর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে? নিজে বাঁচার জন্য হয়েছে, নয়তো রাজসাক্ষী হলে অনেক রিল্যাক্সেশন পাওয়া যায়, শাস্তি কমে যায় বা শাস্তি হয় না। সেগুলো শ্বশুরকে বলিদান দিয়ে দিলেন। আমরা বাংলায় বলতাম জম জামাই ভাগ না, কেউ নয় আপনার, প্রমাণ হয়ে গেল আরেকবার। জামাইয়ের মনে হয়েছে যে শ্বশুর মশাই বেশি বেশি অন্যায় করেছে, তাই হয়তো সাক্ষী দিচ্ছে। বাংলা এরকম ঘরে ঘরে প্রতিবাদ হোক, আমরা চাই, কিন্তু শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে দিয়েই এ সমস্যার সমাধান করবার কোনো প্রচেষ্টা সফল হতে পারে না। ইডির বিশেষ আদালতের রায়ের কপিতে উল্লেখ করা হয়েছে কল্যাণময় ভট্টাচার্য স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তিনি জানিয়েছেন তার উপরে কেউ প্রভাব খাটায়নি, তিনি ব্যক্তিগত ও স্বাধীনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। রায়ের কপিতে লেখা আছে আদালতের ক্ষমা পাওয়া এবং রাজসাক্ষী হওয়ার বিষয় সংক্রান্ত শর্তগুলি আগেই কল্যাণময়কে জানিয়ে দেওয়া হয়েছে। তাকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে রাজসাক্ষী হিসাবে আদালত তাকে যদি ক্ষমাও করে তবু তিনি নির্দোষ প্রমাণিত হবেন না। তিনি জানিয়েছেন যে শর্তাধীন ক্ষমা পেতে প্রস্তুত এবং তিনি মামলা সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে তৈরি। ম্যাজিস্ট্রেটের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের গোপন জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দিয়েছেন বিচারক। এখন পার্থবাবুর পারিবারিক ব্যাপারে আমরা কি হস্তক্ষেপ করব? ইডির মামলাটা আসলে আসুক, তখন এইসব নিয়ে ভাবা যাবে। ইডির মামলা তো এখনো আসেনি, মাঝে মাঝে
পার্থবাবু করছেন, জামিনের জন্য আবেদন করছেন, সেই স্টেজে ইডির মামলা আসেইনি। এটা তো ইডির ব্যর্থতা। এখন যে কেউ রাজসাক্ষী হতে পারে, তাই নিয়ে খুব ভাবার আছে বলে আমার মনে হয় না। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় অনেকেই জামিন পেয়ে গেলেও এখনো জেলেই কাটাতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় সহ কয়েকজনকে। প্রকাশ সিনহা, মুন্না অগ্রওয়াল, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। একটা বিষয় বিক্রম, যেটা জানিয়েছেন কল্যাণময় ভট্টাচার্য, যে কোনো চাপের মধ্যে তিনি এই সিদ্ধান্ত নেননি অ্যাপ্রুভার হওয়ার জন্য, স্বেচ্ছায় এবং পূর্ণ সদিচ্ছায় তিনি অ্যাপ্রুভার হতে চাইছেন। যা যা জানেন সবটা তিনি কোর্টের সামনে বলতে চাইছেন। এখন আমি তোমার কাছে টাইমিংয়ের কথা কিছুক্ষণ আগে জানতে চাইছিলাম, যখন এই একই প্রশ্ন তুমি খেয়াল করলে সৌগত রায়ও বলছেন যে জামিনের জন্য যখন মুভ করছেন তখন কেন অ্যাপ্রুভার হওয়ার এই তৎপরতা দেখা যাচ্ছে। আমি বলছি এর সঙ্গে কোথাও রাজনীতিও কি সমানভাবে মিশে রয়েছে? 1 বছরের মতন বাকি রয়েছে বিধানসভা, 26-এর বিধানসভা নির্বাচন, তার আগে কি কোথাও তৎপরতা দেখা যাচ্ছে? এটা তো বারে বারে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এই বিষয়টা সামনে আনা হয়। তৃণমূল কংগ্রেস নিজে স্পেসিফিক্যালি এই প্রশ্নটা তোলে, সিবিআই বা ইডির তৎপরতা তখনই বাড়ে, এজেন্সির তৎপরতা তখনই বাড়ে যখন ভোট ইজ নকিং অ্যাট দ্য ডোর। কোথাও কি এইটা মনে হচ্ছে তোমার? না, ইডি বা সিবিআই এর এই যে তদন্তটা চলছে, এটাতে কিন্তু আলটিমেট ইডি বা সিবিআই কতদূর অবধি যেতে পারে বা কি করবে সেটা একটা ফ্যাক্টর ঠিকই। তবে একেবারে যে ইডি সিবিআই ভোটের ওপর বেস করে চলছে সেটা না, যেরকম তথ্য পাচ্ছে সেই অনুযায়ী চলছে, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু মেন জায়গা অবধি বা বড় এই জায়গা করেছো যে যদি সমস্ত ইনফরমেশন থেকে থাকে, এতদিন কেন চুপ করেছিলেন কল্যাণময় ভট্টাচার্য? এইটা কল্যাণমান বন্দ্যোপাধ্যায় চুপ করেছিলেন, এটা আমি বারবারই বলছি। উনি কিন্তু অ্যাপ্রুভার যদি হবেন মনে করে তাহলে আরো আগে হতে পারতেন। ওনার কাছে যদি তথ্য থাকতো আরো আগে তিনি দিয়ে দিতে পারতেন। এখন তো তিনি স্বেচ্ছায় দিতে আসছেন। আমি যেটা বলতে চাইছি, ইডি বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা যে ইনভেস্টিগেশন করছেন, তাদের ইনভেস্টিগেশনটা একটা জায়গা থেকে কিন্তু ভালো ইনভেস্টিগেশন হয়েছে, সেটা অস্বীকার করা যায় না। নাহলে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে 50 কোটি টাকা বেরোতো না। কিন্তুটা যে জায়গাটা আছে, ইনভেস্টিগেশনটা যেতে যেতে একদম স্লথ গতি কিন্তু হচ্ছে না তার। এটা যেটা ভোটের সাথে লিঙ্ক না, ভোটকে কেন্দ্র করে, এটা আমি অতটা মানে আমার মতে সেরকম বিষয়টা না। কিন্তু কোনো একটা জায়গা থেকে তারা যেরকম মানে সাকসেস রেটটা বিহারে পেয়েছেন বা হিমাচল প্রদেশে পেয়েছেন বা অন্যান্য রাজ্যে পেয়েছেন, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু প্রসেসটা অনেক বেশি ডিলেড হচ্ছে। এত সময় কিন্তু লাগার কথা না। আমি তো রাজনীতির কারবারি নই, আমি আইনজীবী, আমি লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি, পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি তো বলতে পারবো না। কিন্তু এইটা আমি নিঃসন্দেহে রাহুল চক্রবর্তীর কাছে আসতে যাবো। রাহুলদা, গন্ধটা খুব সন্দেহজনক মনে হচ্ছে। না, কথাটা কি, তুমি একদমই তোমার সাথে একমত। পুজোর আগে যেমন কাশফুল দেখা যায়, ঠিক কোনো বিধানসভা নির্বাচন বা কোনো কিছু লাগে তৎপরতা বাড়তে থাকে। তৎপরতা বাড়ুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। এটা খুব ভ্যালিড পয়েন্ট যেটা বিক্রম বললো। আমিও মনে করি যে উনি যখন সবই জানতেন, বলুক, রাজসাক্ষী জেগে হতে পারে, তাই নিয়ে কোনো আপত্তি নেই আমাদের। তদন্ত চলুক, দোষী বেরোক, কাকে ধরুক, এই নিয়ে কোনো আমাদের আইনের পথে চলবে। কিন্তু এতদিন পরে কেন? প্রথম কথা, এই যে দীর্ঘমেয়াদী তদন্ত দীর্ঘদিন ধরে চলছে, এই জল ঘোলা করে কাল লাভ হচ্ছে আমরা জানতে চাই। এই জলটা ঘোলা করে কাল সুবিধা করে দেওয়া হচ্ছে এবং সিবিআই নষ্ট করার পরিকল্পনাটা নারায়ণ করার এই গল্পে বন্দ্যোপাধ্যায় রাজসাক্ষী হচ্ছেন না, তাকে বলতে বলো। কারা লাভ করতে চাইছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজসাক্ষী হতে বলো, অসুবিধা কি আছে? এই যে সত্যিটা বলুক, তার সাথে আমরাও সততার যে বেরিয়ে আসুক, সত্যিটা বলুক মমতা বন্দ্যোপাধ্যায়, বলছে না কেন প্রকাশ না করে? আমি তো বললাম মমতা সত্যিটা বলছে না, বারবার সন্দেহ প্রকাশ না করে। বেশ খারাপ। টাকা সবাই মিলে নিয়েছিল, কোনো সময় ভাইপোর কন্ট্রোল, কোনো সময় মমতার কন্ট্রোল। মমতার কথাতে অর্পিতার বাড়ি খাটের তলা ওই টাকা রাখা হয়েছিল, টাকা মমতার টাকা। এখন কি হঠাৎ করে অর্পিতার বাড়িতে গিয়ে টাকা পেয়ে গেল, কি ব্যাপার, কি তৃণমূলের এক অংশই বলে দিয়েছে কিনা সেসব তো আমরা বলতে পারবো না। কিন্তু ঘটনা হচ্ছে গরিব মানুষের ননসেন্সের মতো কথা বলবো, খোদা বক্সের সাথে মিটার বক্সের তুলনা করবেন। আবার বললাম না, খোদা বক্সের সাথে মিটার বক্সের তুলনা করবেন। আমি আপনাকে বলছি যে ওই যে টাকা অর্পিতার বাড়ি খাটের তলার টাকা, ওই টাকাতে গরিব মানুষের ঘাম আছে, গরিব মানুষের রক্ত আছে, মানুষকে রক্ত চুষেছেন। 34 বছরের বামফ্রন্ট সরকার শেষ 12 বছর 11 বার এসএসসি পরীক্ষা হয়েছে, 1.5 লাখ ছেলেমেয়ের চাকরি হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য চাকরি বিক্রি করেনি, চাকরি বিক্রি করেছে মমতা ব্যানার্জি, চাকরি বিক্রি করেছে আপনার দলের নেতারা। আরে আপনি তো সেদিন বিজেপি ছিলেন, এখন তৃণমূল হয়েছে।
ব্যবস্থা নিন। কে চাকরি দিয়েছে? আপনি তো ছিলেন বিজেপি, একেবারে ফাঁকায় অভিযোগ করা আর একটা সাদা পাতার মধ্যে কোনো পার্থক্য নেই। আমার তো প্রশ্ন এটা, একেবারে চিরকুটে চাকরি হয়ে থাকে, তার যদি যাবতীয় তথ্য প্রমাণ থেকে থাকে, সেটা যেই হোক, সেটা সুজন চক্রবর্তী হতে পারেন, মোহাম্মদ সেলিম হতে পারেন, সিপিএম, বিজেপি, তৃণমূল, কোনো রাজনৈতিক দলের একেবারে মাথারা হতে পারেন, ব্যবস্থা নিতে হবে, আইনি ব্যবস্থা নিতে হবে। আমি বলছি শুধু কি অভিযোগটা বাতাসে ভাসিয়ে দিলে তো চলবে না। রাহুল দা, আপনি চিরকুটে চাকরির কথা বলছেন, ব্যবস্থা করেন। চিরকুটে চাকরির কথা বারবার বলেছি তো বাগাবিত, একটার পর একটা দিনে দাঁড়িয়ে আমরা বারবার বলছি, তুমি যে কথাটা বললে প্রমাণ ছাড়া যেমন কথা হয় না, আমরাও বলছি বারবার এই যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার অভিযোগ করা হচ্ছে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, তো রাজ্য তদন্ত করবে তো। আমার বক্তব্য হচ্ছে যে রাজনৈতিক লাভ লোকসান তার হিসেব হতে পারে, কিন্তু দুর্নীতি কারা করলো, সেই দুর্নীতির জন্য কারা কারা তাদের আমি বলছি খেসারত এখনো পর্যন্ত দিতে হচ্ছে, রাজনীতির জাতাকলে পিষ্ট হয়ে তারা কোনোদিনও সুবিচার পাবে না মহানন্দাদি। আমি বলছি এই যে আজকে যে কল্যাণময় ভট্টাচার্য তার বয়ানে সত্যি কি সেই সুবিচার পাওয়ার পথটা প্রশস্ত হবে বলে মনে হচ্ছে? দেখুন, সুবিচার হবে কি হবে না সেটা তো মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে জানার জন্য, কিন্তু এই ভদ্রলোক, এই জামাই যে রাজসাক্ষী হচ্ছে, এটা তো আমার মনে হয় নিজেকে বাঁচাবার জন্য হচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে যেটা, যে মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা বাধ্য হয়েছে, আমি বারবার বলছি, তারা এই সিস্টেম, এই করাপ্ট সিস্টেমের মধ্যে ঢুকতে বাধ্য হয়েছে। একটা করাপ্টেড সিস্টেম তৈরি হয়ে গেছে, এর থেকে বেরোতে কিভাবে পারা যাবে সমাজ, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। আর এই যে যারা অপরাধ করেছে, এই মামলার নিষ্পত্তি কবে হবে, এদের শাস্তি কবে হবে, এইটা মানুষ জানতে চায়। সেটা আর্জিকর হোক, দুর্নীতি হোক, আমরা শুধু দিনের পর দিন দেখে যাচ্ছি মামলা চলছে, এখানে দুজন আইনজীবী আছেন, তারা বলবেন এর শেষটা আমরা জানতে চাই, মানুষ জানতে চায়, বাংলার মানুষ এটা জানতে চায়। আমার সেই শেষটা কোথায় আমার মনে পড়ে যাচ্ছে, তরুণজ্যোতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি তো এখন তোমাদের সাংসদ, বিচারপতি থাকাকালীন তার সেই মন্তব্যটা যে ওই সুরঙ্গের পেছনে আমি কোনো আলো দেখতে পাচ্ছি না, সত্যি কোথাও আলো দেখানোর কাজটা তো সিবিআই বা ইডির, কতটা সেটা করছে সদিচ্ছার সঙ্গে তারা? লজিক্যালি এটা কথা বলি, এই যে অনেকে জোড়া হচ্ছে ইলেকশনে আসলে নাকি সিবিআই বা ইডি আসে, মিউনিসিপ্যাল ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, অ্যাসেম্বলি ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন, প্রত্যেক 1-1.5 বছরে ইলেকশন লেগেই থাকে। সেই যদি হিসাব হয় তাহলে কোনো তদন্ত তো হওয়াই উচিত না। তদন্ত কেন হবে? ইলেকশনই থাকবে, খালি ইলেকশনই হবে। দেখো খুব সিম্পল হিসাব, তদন্ত শুরু আছে, ট্রায়াল হচ্ছিল না কেন? ট্রায়াল হচ্ছিল না কারণ রাজ্য সরকার এখনো স্যাংশন দিচ্ছিল না। নারদার ক্ষেত্রে কি হয়েছে? স্যাংশনটা কেন দিচ্ছিল না? নারদার অভিযুক্ত সুরেন্দ্র অধিকারী তোমাদের বিরুদ্ধে বলল না কেন? এই ডকুমেন্টগুলো সারদাতে রিকভার হয়েছিল, সেই ডকুমেন্টগুলো প্রডিউস কেন করা হলো সেটা বলুন না। আরে ভাই, সেগুলো দেওয়া হবে। আমি আবার বলছি, নারদার কোনো দাম নেই। প্রথম কথা হচ্ছে আমার কথা হচ্ছে যে সিপিএম ছিল কি বলছে আসে যাচ্ছে, তোমার কথা হচ্ছে শুভেন্দু অধিকারী তাহলে দলে নেতা হলো কি করে? তোমাদের তোমরাই তো দাঁড়িয়েছিলে, তোমরাই তো দেখিয়েছিলে, এত বড় ছবি দেখিয়ে বলেছিল টাকা তাহলে কেন শুভেন্দু অধিকারী কি করে তোমরা দলনেতা? আরে ভাই, তোমাদের দলনেতার নাম তো সিরিয়াল হয়ে গেছে বাবু, এক্সেপশনাল, সেটা বলো উত্তর দাও। থ্যাঙ্ক ইউ একমাত্র তিনি বলেছেন, উনি তো থ্যাঙ্ক ইউ জেট টাকা নিয়ে থ্যাঙ্ক ইউ একমাত্র তিনি বলেছেন। আরে ভাই, ব্যবস্থা নিতে বলো, ব্যবস্থা নিতে বলো, ব্যবস্থা নেই। তোমরা ব্যবস্থা নিতে বলোনি কেন? আগে জানলে সিবিআই আজ অবধি কিছু করতে পারেনি কেন? চার্জ শুরু করতে পারেনি কেন? অভিযোগ প্রমাণ করতে পারেনি কেন? চোরের কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, কিন্তু আমি দেখুন, প্রশ্নটা হচ্ছে একটা দুর্নীতি মুক্ত, যে দুর্নীতি তদন্ত সিবিআই বা ইডি করছে তার শেষটা হওয়া তো অত্যন্ত দরকার। তার কারণ তার সঙ্গে যারা প্রতারিত হয়েছেন, বঞ্চিত রয়েছেন, তাদের সুবিচার পাওয়ার প্রশ্ন জড়িয়ে রয়েছে।